অপর্ণার মা যখন অপর্ণাকে নিয়ে যাবে আর তখনই অপর্ণার জ্ঞান ফিরে আসে। অপর্ণা সবার সামনে আর্যকে জড়িয়ে ধরে বলে, আমি আর্যকে ছাড়া কোথাও যাব না, আর্যকে ছাড়া আমি বাঁচব না। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় গ্রামের সকল লোক অপর্ণাকে দেখে বলে, আপনি তো আপনার মায়ের মতোই। আমি হলের সামনেই ছিলাম, আপনি আরও বলেছিলেন যে আপনি আপনার মায়ের দায়িত্ব নিতে চান, চাইলে আমি সাহায্য করতে পারি। আপনি তখনও এখানে ছিলেন না, তারপরেও এখন এখানে কেন এসেছেন? তখন গ্রামের লোকেরা সবাই মিলে বলে, আপনি চাইলে আপনার মায়ের হয়ে যেতে পারেন। একটা শুনে চমকে ওঠে আর্য। আর্য বলে, তার মানে কি কেউ অপর্ণাকে অপর্ণার মায়ের ছদ্মবেশে এসে নিয়ে গেছে? আমরা এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। এদিকে অপর্ণার মা বলে, আমি তো গাড়ি চালাতে পারি না, আমি কখনো আমার মেয়েকে নিয়ে যাইনি। আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার মেয়েকে বাঁচান, যান আপনি আমার মেয়েকে বাঁচান। দেখুন, আপনিও অস্থির হবেন না। আমরা তো সেই চেষ্টাই করছি, তাই না? অপর্ণার মা বলে, আমি আপনাকে তখন থেকেই বলছি আমার ছেলে মিথ্যে কথা বলতে পারে না, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি। এবার বিশ্বাস হলো তো? এরপর আর্য দৌড়ে যায় অপর্ণাকে বাঁচানোর জন্য। ওদিকে দেখা যাবে অপর্ণাকে যে মহিলা তুলে নিয়ে গিয়েছিল সে অপর্ণার দিকে তাকিয়ে বলে, আমি যে মেডিসিন দিয়েছি তাতে মনে হয় শিগগিরই ঘুম ভাঙবে। ঝাই লোকটাকে খবর দিয়ে আসি যে মাল এসে গেছে। এই বলে গাড়ির দরজা লক করে চলে যায়। কিছুক্ষণ পর অপর্ণার জ্ঞান ফিরে আসে, দেখে গাড়িতে কেউ নেই। বারবার গাড়ির দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কোনোভাবেই দরজা খুলতে পারছে না। আর বলছে, উনি তো আমার মা নন, তাহলে উনি কে? কে আমাকে এখানে নিয়ে এসেছে? তবে কি ছদ্মবেশে রূপী ছিল? আমাকে কিছু একটা করতে হবে। ওদিকে আর্য অপর্ণাকে খোঁজার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। দ্রুত গাড়ি চালাচ্ছিল, আর তখনই এক জায়গায় হোঁচ খেয়ে গাড়ি থেমে যায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে থাকে, অপর্ণা তুমি কোথায়? কিন্তু কোনো সাড়া মেলে না। হঠাৎ আর্যের চোখে পড়ে অপর্ণার হাতের চুড়ি। সে চমকে উঠে বলে, এটা অপর্ণার হাতের চুড়ি। তোর কি মনে হয় আমি অপর্ণার হাতের চুড়ি চিনতে ভুল করব? আমি শিওর এটা ওরই। কিছুক্ষণ আগেও ছবিতে এই চুড়িটা ওর হাতে দেখেছিলাম। তাহলে নিশ্চয়ই ও এই পথেই গেছে। এবার এই রাস্তা ধরে যাওয়া দরকার। তবে হ্যাঁ, তুমি গাড়ি চালাবে না, গাড়িটা আমি চালাবো। এই বলে আর্য নিজে গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে রওনা হয়। ওদিকে ওই মহিলা অন্ধকার গোডাউনে গিয়ে একজনকে বলে, আমি মেয়েটাকে নিয়ে এসেছি আপনার কথা মতো। এবার আমার পাওনাটা দিয়ে দিন, আমি চলে যাই। এরপর মহিলাকে কিছু টাকা দিয়ে দেওয়া হয়, আর সে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে আর্যের মা মনে মনে বলে, যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই সত্যি হয়ে গেল। কে এই মহিলা? অপর্ণার মায়ের ছদ্মবেশ নিয়ে আবার এখানে এসে অপর্ণাকে নিয়ে গেল। আর অপর্ণাও তাকে মা ভেবে বিশ্বাস করে তার সঙ্গে চলে গেল। অপর্ণার মা তো বলেছিল কেউ একজন আসবে, তবে কি সেই মানুষটাই এসেছিল? ওদিকে অপর্ণা জ্ঞান হারানোর ভান করে গাড়িতে বসে থাকে। কিছুক্ষণ পর সেই মহিলা ফিরে আসে। গাড়ির দরজা খুলতেই অপর্ণা আচমকা ঘুষি মেরে তাকে ফেলে দেয়, মাথায় কয়েকটা বাড়িও মারে। মহিলা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। অপর্ণা দ্রুত তার মুখোশ খুলে ফেলে দেখে সেটার নিচে আসলে আর কেউ নয়, তার মায়ের মুখোশ। চমকে উঠে বলে, মানে আমার মায়ের মুখোশ পরে এসেছিল? কে ছিল ও? দূরে পালিয়ে গেল, দেখতে পেলাম না। এদিকে সেই মহিলা দৌড়ে গিয়ে ভিতরের গোডাউনে ঢোকে, হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাডাম আমি রাখতে পারলাম না, মেয়েটা আমার মাথায় বাড়ি মেরে পালিয়ে গেছে। শেষ মুহূর্তে এমন একটা কাণ্ড হবে ভাবিনি। তখনই গোডাউনের সেই সন্দেহভাজন লোকটি রেগে গিয়ে মহিলাটার পেটে ছুরি বসিয়ে দেয়। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে সে। ওদিকে অপর্ণার মাথা ঘুরতে থাকে, অজ্ঞান হওয়ার উপক্রম হয়। ঠিক তখনই অন্য এক মহিলা পিছন থেকে এসে অপর্ণার ঘাড়ে আঘাত করে। অপর্ণা সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে। আর তখনই তারা অপর্ণাকে টেনে নিয়ে যেতে শুরু করে। ঠিক সেই সময়ই সেখানে পৌঁছে যায় আর্য, আর চিৎকার করে বলে ওঠে, এই তুই কে? ওখানে কি করছিস তুই? আর তখনই সেই লোকটা অপর্ণাকে সেখানে ফেলে রেখে নিজের প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে। আর্য সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করে, কিন্তু পালানোর সময় সে কিঙ্করকে গুলি করার চেষ্টা করে পালিয়ে যায়। এদিকে অপর্ণাকে কোলে তুলে আবারও সেই গ্রামে ফিরে আসে আর্য।
গ্রামে পৌঁছেই অপর্ণাকে দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে। অপর্ণার মা ছুটে এসে বলে, অপুরে, কোথায় ছিলি তুই? এদিকে অপর্ণা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সবাই চিন্তায় পড়ে যায় কি করা যায় এখন। গ্রামের চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে কিছু ওষুধ দেয়। গ্রামের বধূ পাশে বসে অপর্ণার যত্ন নেয়। সবাই আশা করে অপর্ণা শিগগির জ্ঞান ফিরে পাবে। ঠিক তখনই অপর্ণার মা ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুতেই মানতে পারছি না। আমার মেয়ের জীবনে কেন এমন বিপদ বারবার আসে? যেদিন থেকে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক হয়েছে, সেদিন থেকেই ওর জীবনে শুধু বিপদ নেমে আসছে। এই কথা শুনে আর্যের মা শান্তভাবে বলেন, আপনি কি বলছেন শুনছেন তো নিজে? আপনি জানেন এমন কথায় কাকে দোষ দিচ্ছেন? আপনার মেয়ে বা আমার ছেলে কেউই দোষী নয়। কখনো কখনো ভাগ্যই এমন খেলা খেলে যার উত্তর কারও জানা থাকে না। তখনই অপর্ণার মা বলে ওঠে, না, আমার মেয়ের জন্য কাউকে বিপদে পড়তে হবে না। কিন্তু আমি দেখছি আমার মেয়ে যতদিন এই সম্পর্কের মধ্যে থাকবে ততদিন ওর জীবনে বিপদ আসতেই থাকবে। জানেন তো, আমার মেয়ে আমার কলিজা, আমার বাঁচার কারণ। ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না। তাই আমি চাই না আমার মেয়ে এই অবস্থায় থাকুক। তুমি একটাকে গাড়ি ঠিক করো তো, আমরা এখনই আমাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। আর তখনই একজন মহিলা শান্তভাবে বলেন, আপনার মাথা ঠিক আছে তো? দেখুন, আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি, আপনি এখন খুব কষ্টে আছেন, সেটা আমরাও অনুভব করছি। কিন্তু এখন এই অবস্থায় এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমরা সবাই এখানে একসাথে এসেছি, সবাই একসাথে ফিরব। তখন অপর্ণার মা রেগে গিয়ে বলেন, না না ম্যাডাম, আপনি আমাকে বাধা দেবেন না। আমি আমার মেয়েকে নিয়ে একা চলে যেতে চাই, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আপনি আমাকে কিছুতেই বাধা দেবেন না। তখন আর্যর মা শান্ত স্বরে বলেন, তখন থেকে দেখছি শুধু একতরফা কথা বলেই যাচ্ছেন, বারবার বলছেন যে আপনাদের মেয়ের জন্যই নাকি বিপদ এসেছে। একবার উল্টো দিকটা ভেবে দেখেছেন? এখন পর্যন্ত যত বিপদ আপনার মেয়ের উপরে এসেছে, সেই বিপদ থেকে রক্ষা করেছে কে জানেন? আমরাই তো। আর সেই বিপদগুলোর মুখোমুখি হয়েছি আমরাই। আপনার মেয়ে নিজের সিদ্ধান্তে বারবার ঝুঁকি নেয়, একা একা কাজ করতে চায়, সেই কারণেই ও বিপদে পড়ে। আপনি কি ভুলে গেছেন ও নিজেই গ্রামে যেতে চেয়েছিল, মাধবপুরে যেতে চেয়েছিল? তখনও আমরা ওকে থামাইনি, কারণ ও নিজের মতো চলতে ভালোবাসে। আজ আপনি ফোন করে বলছেন আপনার মেয়েকে বাঁচাতে, অথচ এখন আবার আমাদের দোষ দিচ্ছেন? এটা কি ন্যায়সঙ্গত? তখন অপর্ণার মা বলে ওঠেন, কিভাবে চুপ থাকব? আমি চুপ ছিলাম এতদিন, কিন্তু এখন আর পারছি না। উনারা একতরফা কথা বলে যাচ্ছে, আমি কিভাবে মেনে নিই যে আমার মেয়ের জীবনের সব বিপদ অন্যদের জন্য এসেছে? প্রথম দিন থেকে আমার মেয়ের যেসব বিপদ এসেছে, সবই ওর জীবনে অন্যদের কারণে এসেছে। আর এখন আপনি বলছেন এটা ওর নিজের দোষ? তখন আর্য দ্বিকণ্ঠে বলে, ঠিক আছে, আপনি অনেক কথা বলেছেন, এবার আমি একটা কথা বলি, শুনুন। আমি বলছি আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। যত বিপদ এসেছে তার সব কিছুর জন্য আমি নিজেকে দোষ দিয়েছি, নিজের ওপরই সব দায় নিয়েছি। কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে অপর্ণাকে আমার থেকে দূরে নিয়ে যাবেন না। আমরা দুজন একে অপরকে ছাড়া বাঁচতে পারব না। অপর্ণাকে ছাড়া আমি বাঁচব না। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।